হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব প্লেটোকে নিয়ে। মূলত প্লেটোর যে কটি তত্ত্ব এর আগের ভিডিওগুলোতে করেছিলাম, সেইগুলোর তত্ত্ব সেই তত্ত্বগুলোর সবকটি এক এক করে সেইগুলোর উপরই ফোকাস করব। তো প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের একজন মহান দার্শনিক, যিনি আনুমানিক 427 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং এথেন্সে জন্মগ্রহণ করেন। এথেন্স তখন এমন একটা টাইমে প্লেটো জন্মগ্রহণ করেন যে সময়ে সেই জায়গায় এথেন্সের সঙ্গে স্পার্টার একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধ চলছিল, যেখানে যেটিকে বলা হয় পেলোপোনেশিয়ান ওয়ার। এবং তার সময়ের যে রাজনৈতিক অস্থিরতা প্লেটোর জীবনে গভীরভাবে প্রভাব ফেলে এবং সেই সময়ে প্লেটোর যে শিক্ষক সক্রেটিস, তার মৃত্যুদণ্ডও দেওয়া হয়। এই ঘটনা প্লেটোর মনে গভীরভাবে আঘাত হানে এবং প্লেটো এথেন্সের রাজনৈতিক অবস্থার প্রতি হতাশ হয়ে পড়েন। এথেন্সের যে রাজনৈতিক অবস্থা ছিল, প্লেটো তার আদর্শ রাষ্ট্র গঠনের যে ধারণা সেটা ভাবতে উদ্ভূত হয়। কারণ কি, এথেন্স যে টাইমে ছিল, এথেন্সকে কিভাবে গ্লোরিফাই করা যায়, কারণ স্পার্টার কাছে অলরেডি যুদ্ধের ফলে সে পরাজিত হয়ে গেছে এবং সেই যে প্রভিন্সটা, সেই যে তখন তো আর দেশ ছিল না, সেই টাইমের যে সেই অঞ্চলটা, যে অঞ্চলে প্লেটো থাকতো, সেই জায়গাটিকে কিভাবে একটা শক্তিশালী এবং ন্যায়পরায়ণ এবং নৈতিকতার ভিত্তি করে একটা আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়, সেইটার উপরই প্লেটো বেশি ফোকাস করেছিলেন। এবং প্লেটোর যদি দার্শনিক প্রভাব, যার যার কাছ থেকে প্লেটো তার শিক্ষা পেয়েছিলেন, সেটা শুধুমাত্র সক্রেটিস নয়, আরো অনেকেই আছেন, যেমন হেরাক্লিটাস, যার ধারণা প্লেটোর জীবনে গভীরভাবে এফেক্ট করে। হেরাক্লিটাস যে দিয়েছিলেন পরিবর্তনশীল জগতের ধারণা, বস্তু জগৎ নিয়ত পরিবর্তনশীল, এই যে ধারণা দিয়েছিলেন, এটাও গভীরভাবে প্রভাব ফেলে। তো এই যে তার জীবনের রাজনৈতিক অস্থিরতা এবং তার জীবনের যে দার্শনিক প্রভাব, যদি দার্শনিক প্রভাবের কথা বলতে চাই তাহলে সক্রেটিসের কথা বলি। সক্রেটিস এমন একজন চিন্তাবিদ ছিলেন যিনি ব্যতিক্রমী, যিনি তৎকালীন সমাজের যে প্রচলিত মতবাদ ছিল তাদেরকে সেইগুলিকে প্রশ্ন করতে এবং নৈতিক জ্ঞান এবং সত্যের প্রতি তিনি গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। গভীরভাবে অনুসন্ধান করতেন সত্যকে এবং সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করতেন। প্লেটো এই যে জিনিসগুলো সক্রেটিসের মধ্যে দেখতে পেয়েছেন এবং তিনি মনে করেছিলেন যে এইগুলোর মাধ্যমেই প্রকৃত জ্ঞান আসা সম্ভব। তো প্রত্যেকটা জিনিস যেগুলো যুক্তির মাধ্যমে বিচার করা যায়, যুক্তির মাধ্যমে সত্যের সন্ধান করা যায়, প্লেটো সেইগুলোকেই নিজের জীবনে, নিজের লেখাগুলোতে মূলত ফুটিয়ে তুলেছেন। এবং প্লেটোর যে নৈতিক দর্শন, সেটা মূলত সক্রেটিসের থেকেই পাওয়া। এবং আদর্শ রাষ্ট্রের ধারণা যখন সক্রেটিসের মৃত্যু হয়, তিনি উপলব্ধি করেন যে গণতন্ত্রের মতো যে শাসন ব্যবস্থা সেটা জ্ঞানীদের মূল্যায়ন করতে ব্যর্থ হতে পারে। কারণ ফলে তিনি যে রিপাবলিক গ্রন্থ আছে সেটিতে দার্শনিক রাজা বা ফিলোসফার কিং এর ধারণা উপস্থাপন করেন এবং যার রাজনৈতিক চিন্তা যেটি তার রাজনৈতিক চিন্তার অন্যতম ভিত্তি। এবং তিনি আরো আদর্শবাদী চিন্তা ভাবনার কথা দার্শনিক রাজা তো সেটা একটি কাল্পনিক রাজা, সেটা আদেও কি বাস্তবে সম্ভব কি সম্ভব না, সেটার উপর তিনি কি প্রসেসে একটা রাজা, দার্শনিক রাজা হতে পারে, কতগুলো স্টেজ অতিক্রম করলে একটা রাজার সেই ক্যাপাবিলিটি নিজের মধ্যে আসে, সেই সব জিনিসই তিনি তার তত্ত্বের মধ্যে তুলে ধরেছেন। তো এই যে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট প্লেটোর যে দার্শনিক চিন্তাকে গড়ে তুলতে সাহায্য করে, যুদ্ধ, শাসন ব্যবস্থার পরিবর্তন, তারপরে সক্রেটিসের যে শিক্ষা তিনি পেয়েছিলেন এবং অভিজাত বংশের সঙ্গে পরিচয়, প্লেটোর দার্শনিক জীবন এবং রাজনৈতিক জীবনের দর্শনকে গড়ে তুলতে সাহায্য করে, যা পরবর্তীতে পশ্চিমী দর্শনের ভিত্তি হয়ে ওঠে। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্লেটো অধিবিদ্যা বা অন্টোলজি সম্পর্কে কি বলেছেন। তাহলে অধিবিদ্যা বলতে প্লেটোর মতে আমরা যা চোখের সামনে দেখি সেগুলি আসলে সত্যি নয়, এর পিছনে একটা আদর্শ রূপ বা আইডিয়াল ফর্ম আছে। প্লেটো মনে করেন আমরা যা চোখের সামনে দেখি সেটা ক্ষণস্থায়ী একটি রূপ, কিন্তু
এর যে আদর্শ রূপ আমাদের সেটা মনে গেঁথে আছে। যদি আমি গোলাপ ফুলের এক্সাম্পল দিই, যদি আমি বলতে চাই যে গোলাপ ফুলের আকার, গোলাপ ফুলের আকৃতি এবং গোলাপ ফুলের গন্ধ থেকে শুরু করে গোলাপ ফুলের রং থেকে শুরু করে, যদি আমি ওই লাল গোলাপটাকেই ধরি এবং সেই গোলাপটাকে আমরা দেখলেই বুঝে যাবো যে গোলাপটা এইরকম ধরনের দেখতে হয়, এর আকৃতিটা এরকম, তাই এটা গোলাপ। কারণ ওই যে ধারণাটা একবার আমাদের মধ্যে ঢুকে যায়, মানে আমরা সেটাকে অ্যাডপ্ট করে নিই এবং সেই জিনিসটাকে মানে সেই জিনিসের মতো দেখতে প্রত্যেকটা জিনিসকে আমরা গোলাপি ভাবি। এটা হচ্ছে প্লেটোর মতে। এবং তিনি মনে করেন যে প্রত্যেকটি বস্তুর আদর্শ রূপ বা আইডিয়াল ফর্ম আছে যা ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে, এবং এই আদর্শ রূপগুলো মানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মানে প্রতিবিম্ব আর কি। যদি আমি ওই গুহার এক্সাম্পলটা দিই, যেটা প্লেটোরই ধারণা, এর কিছু পরে হচ্ছে আমি ডিটেলসে আলোচনা করব। যদি গুহার ধারণা দিই, সেখানে কি বোঝায় যে অনেক মানুষ গুহার মধ্যে বন্দি আছে এবং তারা যে ছায়াগুলোকে দেখছে সেই ছায়াগুলোকে তাদের বাস্তবতা বলে মনে করছে, এবং এই যে ছায়াগুলো আসলে যে বাস্তবতা না সেটা তারা বুঝতে পারছে না। বাট একদিন যখন কেউ এই ছায়াগুলো থেকে বেরিয়ে এসে সূর্যের আলোর সংস্পর্শে আসছে, তখন সেটিকেই হচ্ছে মানে সেটিকে মানে একটা আদর্শ রূপ বিস্তার করছে সেইটার মধ্যে, এবং সেই ছায়াগুলো যে বাস্তব জগতের প্রতিফলন, প্রতিবিম্ব, সেগুলো তারা রিয়েলাইজ করছে। তারপর এর যে একটা আসল অস্তিত্ব আছে সেটি তারা হচ্ছে উপলব্ধি করছে। তাহলে প্লেটোর অধিবিদ্যা বা অন্টোলজি তত্ত্ব থেকে আমরা কি বুঝলাম? প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল, মানে ক্ষণস্থায়ী, এবং তার একটা চিরস্থায়ী অস্তিত্ব, মানে সেই কনসেপ্টটা আমাদের যে মনে গেঁথে আছে সেটাই আসলে প্লেটো মনে করাতে চাইছেন। প্লেটোর যে অধিবিদ্যা বা অন্টোলজির ধারণা সেটা আমাদের দেখায় যে বাস্তব জগতের চেয়ে আদর্শ জগৎ বেশি গুরুত্বপূর্ণ এবং চিরন্তন। কারণ প্লেটো তো একটু আইডিয়ালিস্ট টাইপের ছিলেন, এবং তিনি এই ক্ষেত্রে আবার অনেকভাবে সমালোচিতও হয়েছিলেন বাস্তববাদীদের কাছে। মানে তার যে থিওরি অফ ফর্মস, মানে রূপতত্ত্ব, দার্শনিক এবং ধর্মীয় এছাড়া বৈজ্ঞানিক চিন্তাধারায় এই যে আদর্শবাদী যে ধারণা তার জীবনে খুব গভীরভাবে প্রভাব ফেলেছে। প্লেটোর দর্শন থেকে বোঝা যায় যে আমরা যা দেখি বা অনুভব করি তার বাইরে আরো গভীর এবং শাশ্বত সত্য বিদ্যমান আছে। মানে আমরা যেটা দেখি সেটা সবসময় সত্যি নাও হতে পারে, শুধুমাত্র যুক্তি এবং জ্ঞানের দ্বারাই অনুধাবন করা সম্ভব। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্লেটোর মতে জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি কি। তো জ্ঞান বলতে যেটি সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং সত্যি সম্পর্কে আলোচনা করে। প্লেটো বিশ্বাস করতেন প্রকৃত জ্ঞান বা ট্রু নলেজ হলো অপরিবর্তনীয় এবং সার্বজনীন এবং যুক্তি নির্ভর। তিনি মনে করেন ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি না, বরং এটি যুক্তির মাধ্যমে পাওয়া সম্ভব। তো প্লেটোর জ্ঞান তত্ত্বের যদি প্রধান বৈশিষ্ট্য দিই, যদি পার্থক্য করি ধারণার সঙ্গে জ্ঞানের, তাহলে এটি বোঝায় যে ধারণা যা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত হয়, যেটি পরিবর্তনশীল এবং ভুলও হতে পারে। অন্যদিকে জ্ঞান হলো স্থায়ী এবং যুক্তিসঙ্গত এবং চিরন্তন সত্যের উপর প্রতিষ্ঠিত। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমরা প্রতিদিন সূর্যকে উদিত হতে দেখি এবং ধারণা করি এটি পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু আসলে যুক্তির মাধ্যমে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো এইভাবেই হচ্ছে প্লেটো তার জ্ঞান তত্ত্বের উপস্থাপন করেছিলেন, যেখানে প্রকৃত জ্ঞান হলো পরিবর্তনশীল বস্তু জগতের বাইরে অবস্থিত আদর্শ রূপের উপলব্ধি। ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা কেবল একটি ধারণা দেয়, কিন্তু দর্শন এবং যুক্তির মাধ্যমে সত্যিকারের জ্ঞান অর্জন করা সম্ভব। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্লেটোর মতে শিক্ষার তত্ত্ব কি বা প্লেটোর থিওরি অফ এডুকেশন কি। প্লেটোর পূর্বে এমন কোনো দার্শনিক ছিল না যিনি শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছিলেন। মানে তিনিই মূলত প্রথম যিনি প্রাচীন যুগ থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা পূর্ণাঙ্গ রূপরেখা দেন। প্লেটো তার শিক্ষা ভাবনায় ছোট বয়স থেকে একটা উপযুক্ত শাসক হওয়া পর্যন্ত একটা পূর্ণাঙ্গ রূপরেখা বর্ণনা করেন, যা ছিল সুশৃঙ্খলিত, নিয়ন্ত্রিত, এবং তিনি মনে করেন শিক্ষাই মানুষকে জ্ঞান লাভ করতে সাহায্য করে এবং প্রগতির পথে উন্নীত করে। তো প্রত্যেকটি মানে শিক্ষার যে প্রত্যেকটি স্তর সেটি
প্লেটো খুব ভালোভাবে হচ্ছে বিভাজন করে দেখিয়েছেন। মানে প্লেটোর মতে শিক্ষার প্রধান লক্ষ্যই হচ্ছে ব্যক্তির পরিপূর্ণ সত্তার বিকাশ সাধন করে ব্যক্তিকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা রাষ্ট্রীয় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে সচেষ্ট হয়। তার শিক্ষার আদর্শের মধ্যে নিহিত রয়েছে নৈতিকতা। আত্মার পুনর্বিন্যাস ঘটবে শিক্ষা অর্জনের মধ্য দিয়ে, এটা প্লেটো মনে করেন। এবং প্লেটো বিশ্বাস করেন যে সঠিক শিক্ষার মাধ্যমে ন্যায় এবং আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। প্লেটো তার শিক্ষা চিন্তার আদর্শ রাষ্ট্রের যে চিত্র অঙ্কন করেছে, তিনি আদর্শ রাষ্ট্রের ভাবনা এমন ভাবে গড়ে তুলেছেন যেখানে বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষাদানের উপর জোর দিয়েছেন। প্লেটো তার শিক্ষা ব্যবস্থাকে মূলত দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে প্রাথমিক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন, আর একটি হচ্ছে হায়ার এডুকেশন বা উচ্চতর শিক্ষা। তো প্রাথমিক শিক্ষাকে তিনি 1 থেকে 20 বছর বয়স পর্যন্ত ভাগ করেছেন, এবং এর মধ্যেও ভাগ আছে যদিও। এবং হায়ার এডুকেশন বা উচ্চতর শিক্ষাকে 21 থেকে 50 বছর অবধি ভাগ করেছেন, যেটি একটি পরিপূর্ণ, যারা 50 বছর অবধি উত্তীর্ণ করবে তারা একটি পরিপূর্ণ দার্শনিক হিসেবে গড়ে উঠবে সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। তো প্লেটো প্রাথমিক শিক্ষা বলতে 1 থেকে 20 বছরের মধ্যে যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, সেই যে শিক্ষা ব্যবস্থা মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠবে? সেই শিক্ষা ব্যবস্থা যদি প্রথমে 1 থেকে 6 বছর বয়সী শিক্ষার উপর ধরা যায়, সেটি হচ্ছে একটি রাষ্ট্র কর্তৃক বাছাইকৃত বিভিন্ন গল্পের সমাহার, যেগুলো নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে উঠবে। এবং এই যে বয়সে শিশুরা নৈতিক জ্ঞান লাভ করবে। এবং 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিক্ষায় কি করবে? এখানে সাধারণত সঙ্গীত, ব্যায়াম এছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান লাভ করবে শিক্ষার্থীরা। এবং 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত কোন শিক্ষাকে গ্রহণ করবে শিক্ষার্থীরা এই সময় গণিত, সাহিত্য চর্চার পাশাপাশি সামরিক শিক্ষাও গ্রহণ করবে। এবং আস্তে আস্তে যাতে একজন দার্শনিক রাজা হওয়ার জন্য তো প্রত্যেকটি জিনিস সব ধরনের শিক্ষা ইম্পর্টেন্ট, তাই সাহিত্য চর্চা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ থেকে শুরু করে ব্যায়াম, তারপর সঙ্গীত, প্রত্যেকটা জিনিস সে যাতে পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারে, সেই জন্য প্লেটো তার একটা পূর্ণাঙ্গ রূপরেখা দেন। এবং তার পরবর্তীতে আসে উচ্চতর শিক্ষা। এই তো গেল প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে 1 থেকে 20 বছর অবধি। যদি 1 থেকে 20 বছর অবধি যদি এক কথায় বলি, তাহলে মূলত সঙ্গীত, ব্যায়াম, তারপর সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করবে। এবার যদি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আসি, উচ্চতর শিক্ষা যেটি মূলত 20 থেকে 50 বছর বয়স পর্যন্ত। এবং প্লেটো মনে করেন এই যে শিক্ষাকালটা মূলত দার্শনিক দর্শন জ্ঞান তাদেরকে দিয়ে একটা দার্শনিক মনোভাবাপন্ন গড়ে তোলা। কারণ ছোট বয়সে তো মানুষ দর্শন পড়ে দর্শন বুঝতে পারবে না। তো এই টাইমে হচ্ছে দার্শনিক শিক্ষার উপর দর্শন শিক্ষার উপর হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এই পর্যায়ে শিক্ষার্থীরা গণিত, জ্যামিতি এবং তর্কশাস্ত্রের উপর, তর্ক কি, যেটি হচ্ছে যুক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠে, তর্কশাস্ত্রের উপর বেশি জোর দেবে। এবং বললামই তো যে দর্শন শাস্ত্রের উপর বেশি জোর দেওয়া হবে। এবং সামরিক বিভাগ এবং সরকারি কাজকর্মের সঙ্গে সরাসরি অংশগ্রহণমূলক প্রশিক্ষণ গ্রহণ করবে। অংশগ্রহণমূলক মানে তারা যাতে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল হচ্ছে কিছু জায়গায় তারা নিজেরা গিয়ে কাজ করবে, যাতে সেই জায়গা সম্পর্কে, সেই কাজ সম্পর্কে হচ্ছে তারা একটি ধারণা গ্রহণ করতে পারে। তো এই ছিল হচ্ছে প্লেটোর মতে শিক্ষা দর্শন। যদি উচ্চতর শিক্ষাকে আলাদাভাবে বলতে চাই, তাহলে মূলত 20 থেকে 50 বছর বয়স অবধি এটা হবে। এবং এই শিক্ষাকালে হচ্ছে দর্শন, তারপরে তর্কশাস্ত্র, তারপরে একদম ফিল্ডে গিয়ে কাজ করা, অংশগ্রহণমূলক যে প্রশিক্ষণ, সেই সব গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। তারপরেই একটি দার্শনিক রাজা বা ফিলোসফার কিং গড়ে উঠতে পারবে বলে প্লেটো মনে করেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্লেটোর মতে আত্মা কি বা থিওরি অফ সোল। প্লেটোর মতে আত্মা হলো এক বিশেষ ধরনের সত্তা
যে শরীর থেকে আলাদা এবং স্বাধীনভাবে বিদ্যমান, তার যে তত্ত্ব, মানে আত্মা হলো একটি ইমর্টাল মানে অমর, এবং এটি মৃত্যুর পরেও টিকে থাকে বলে প্লেটো মনে করেন। তার যে আত্মার তত্ত্ব মূলত রূপ তত্ত্ব বা থিওরি অফ ফর্মস এবং পুনর্জন্মের ধারণা বা থিওরি অফ রিকালেকশনের সঙ্গে সম্পর্কিত। প্লেটো আত্মাকে তিনটি ভাগে বিভক্ত করেছেন এবং তার যে এই বিভক্তিকরণ সেটিকে বলা হচ্ছে ট্রিপেটাইড থিওরি অফ সোল। তো আত্মার প্রথম অংশটির নাম হচ্ছে রিজন বা বুদ্ধি দিয়ে গঠিত, যেটি হচ্ছে মস্তিষ্কের অবস্থান। এটি হচ্ছে আত্মার সর্বোচ্চ অংশ যা জ্ঞান এবং যুক্তি এবং সত্য সন্ধান করে। এই অংশটি দার্শনিক এবং জ্ঞানীদের মধ্যে বেশি থাকে। মানে যারা দার্শনিক রাজা হয় বা যারা ফিলোসোফার কিং হয়, তারা প্রত্যেকটি জিনিস যুক্তি দিয়ে বিচার করে। এবং প্লেটোর মতে এই যে আত্মার এই যে প্রথম স্তরটা, মানে হচ্ছে এই যে যুক্তিবাদী অংশটা, যা এই রিজনটা, এটা হচ্ছে দার্শনিক রাজাদের মধ্যেই বেশি দেখা যায়। এর পরবর্তীটি হচ্ছে স্পিরিট বা কি বলা যায়, আবেগ বলা যায় এটা। তো এটি হচ্ছে সাহস, গর্ব এবং সম্মানের সঙ্গে জড়িত। তো প্লেটো যে ক্লাস ডিভিশন করেছে, তিনটি ক্লাস ডিভিশন, সেটার যে মাঝের যে ক্লাসটা আছে ওয়ারিয়র ক্লাস বা সৈনিক যারা আছে বা যারা যোদ্ধা আছে, তাদের সঙ্গে এই যে ধারণা, আত্মার এই ধারণাটা যায়, কারণ তারা সাহস এবং সম্মানের সঙ্গে কাজ করে এবং এই অংশটি যুক্তিবাদী আত্মার নিয়ন্ত্রণে থাকলে সঠিকভাবে কাজ করতে মানে হেল্প করে। আর তার পরেরটি হচ্ছে অ্যাপেটাইট, মানে যেটা একটু কামনার উপর ভিত্তি করে গড়ে ওঠে, যেমন খিদে, তৃষ্ণা, যৌন আকাঙ্ক্ষা। মানে মূলত এটি সমাজের সেই যে তিনটি শ্রেণীকে বিভক্ত করেছেন, সেই তিনটি শ্রেণীর যে নিম্ন শ্রেণীটা আছে, নিম্ন এই অর্থে কারণ এরা মূলত জ্ঞানীদের মতো মানে দার্শনিক ভাবনাও গড়ে তুলতে পারেনি, বা এরা আবেগ এবং সাহসকে নিজের কন্ট্রোলেও রাখতে পারেনি, এরা যোদ্ধা শ্রেণী হতে পারেনি। এরা হচ্ছে সমাজের সেই খেটে খাওয়া মানুষ, যারা হচ্ছে ব্যবসায়ী, শ্রমিক এবং সাধারণ মানুষ। মানে যাদের একটা কামনা আছে, তাদের এটা করা লাগবে, ওটা করা লাগবে, মানে যাদের নিয়ন্ত্রণ থাকে না তাদের আবেগের প্রতি, মানে সেইটার কথাই বলা হচ্ছে। এই যে তিনটে জিনিস, তিনটে আত্মার যে তিনটে পার্ট, মানে সমাজের এই তিনটে ক্লাসের সঙ্গে হচ্ছে যুক্ত বলে প্লেটো মনে করেন। তো প্রথমটির সঙ্গে হচ্ছে প্রথমটি হচ্ছে বুদ্ধি বা রিজনের সঙ্গে কাদের তুলনা আমরা করতে পারি? ফিলোসোফার কিংদের। আর যারা স্পিরিট, যাদের সাহস আছে, যারা সাহসের সঙ্গে সবকিছুকে সবকিছুকে হচ্ছে নিজের হাতে রাখতে পারে, মানে সেই ক্লাসটাকে কি বলে, সেইটা হচ্ছে ওয়ারিয়র ক্লাস। এবং কামনা মানে অ্যাপেটাইট, মানে যারা সমাজের নিম্ন শ্রেণী আছে, সমাজের ক্লাস ডিভিশনে প্লেটো যে আরেকটি ক্লাসের কথা বলেছে, যারা আর্টিসান ক্লাস, তারা মূলত সুখের আকাঙ্ক্ষা এবং চাহিদার মাধ্যমে সবকিছুকে গড়ে তোলে, সেই যে ধারণা যেটা অ্যাপেটাইটের মধ্যে সীমাবদ্ধ। তো প্লেটোর মতে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি বুদ্ধি, সাহস এবং কামনার উপর কর্তৃত্ব করে, মানে কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে। সব জায়গায় কামনা বাসনা দিয়ে হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এবং যখন এই যে অংশগুলি সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন ব্যক্তির অভ্যন্তরীণ ভারসাম্য এবং গুণ অর্জন করতে সচেষ্ট হয়। তো প্লেটো তার যে আত্মার তত্ত্ব দিয়েছিলেন, তিনি যে এই যে তিনটি আত্মার যে তিনটি ভাগ, মানে ট্রিপেটাইড একটা ডিভিশন তিনি টেনেছিলেন, এটা মানে সোশ্যাল ক্লাসের সঙ্গেও, তিনটে সোশ্যাল ক্লাসের সঙ্গেও জড়িত। এই পর্যায়ে আমরা দেখব প্লেটোর মতে ন্যায়তত্ত্ব কি। তো প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বর্ণিত আদর্শ সমাজকে ত্রিমাত্রিক যে আত্মার প্রয়োগ করেছিলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি মানে সমাজের তিনটি ক্লাসের কথাও উত্থাপন করেছিলেন, যেখানে প্রথম ক্লাসটি হচ্ছে শাসক শ্রেণী বা সেকেন্ড ক্লাসটি হচ্ছে রক্ষক, এবং থার্ডটি হচ্ছে উৎপাদক শ্রেণীর সঙ্গে সম্পর্কিত। এবং এই যে শাসক শ্রেণী, এই যে রক্ষক শ্রেণী এবং উৎপাদক শ্রেণী, এই তিনটি ক্লাসই হচ্ছে কেউ কারোর কাজে আসলে হস্তক্ষেপ করবে না। এক অর্থে ন্যায় বিচার বলতে প্রত্যেকটি ব্যক্তি তার
নিজ নিজ কাজ সম্পাদন করবে, অন্যের কাজে হস্তক্ষেপ না করে। তিনি তার এই ন্যায় তত্ত্বকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা ব্যক্তিগত স্তরে মানে ইন্ডিভিজুয়াল লেভেলে, আর একটি হচ্ছে সামাজিক স্তরে। তাহলে জাস্টিস অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল কি? জাস্টিস অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল হলো এটাই, যেটা হচ্ছে প্লেটো আত্মার যে তিনটি স্তরকে বিভক্ত করেছে রিজন, স্পিরিট আর অ্যাপেটাইট দিয়ে। তো সেই যে তিনটি স্তর, ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই যে তিনটি অংশ নিজেদের উপযুক্ত ভূমিকা পালন করবে, এবং যদি যুক্তিবাদী অংশ মানে রিজন যদি শাসন করে ইন্ডিভিজুয়ালকে, তখন আকাঙ্ক্ষামূলক অংশ মানে অ্যাপেটাইট সংযত হবে। তাহলে ব্যক্তি সঠিকভাবে পরিচালিত হবে এবং ন্যায়পরায়ণ হয়ে উঠবে। মানে প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে হোক বা সোশ্যাল লেভেলে, প্লেটো রিজন বা র্যাশনালিটিকেই বেশি জোর দিচ্ছেন। এবং এই যে রিজন বা র্যাশনালিটি মানে যেটা মস্তিষ্ক দ্বারা পরিচালিত, যেটা যুক্তি দ্বারা পরিচালিত, যেটা র্যাশনালিটি দ্বারা পরিচালিত, এই সমস্ত অংশই হচ্ছে প্লেটোর কাছে ভালো অংশ। এবং বাকি অংশগুলো মানে গতানুগতিক বাকি অংশগুলোর তুলনায়, এবং বাকি অংশ মানে যদি অ্যাপেটাইটের কথা বলি, সেটা মানুষকে বস্তুগত চাহিদার উপরে মানে ঠেলে দেয়, চাহিদার দিকে ঠেলে দেয়। এবং এই যে চাহিদা মানুষকে হচ্ছে প্রলোভনের কাজে হচ্ছে লিপ্ত করতে সাহায্য করে। কিন্তু যুক্তিবাদী অংশ যেখানে সবকিছু নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে উঠবে, এবং যুক্তিবাদী অংশই হচ্ছে এমন একটি অংশ যেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালকে সঠিকভাবে শাসন করতে মানে নিজেকে মানে স্বশাসন করতে সাহায্য করবে। তাহলেই ব্যক্তি তার নিজস্ব ক্ষেত্রে নিজস্ব স্পেয়ারে হচ্ছে ন্যায়পরায়ণ হয়ে উঠবে। এর পরবর্তীতে হচ্ছে জাস্টিস অ্যাট সোশ্যাল লেভেল। জাস্টিস অ্যাট সোশ্যাল লেভেল কি? সমাজের যে তিনটি ক্লাস আছে, সমাজের যে তিনটি ক্লাস বলতে যদি ওই দার্শনিক রাজা, তারপরে হচ্ছে সোলজার ক্লাসের কথা বলি, তারপরে যদি বলি আর্টিসান ক্লাস, এই যে তিনটি শ্রেণী একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। এবং এই তিনটি শ্রেণী নিজেদের যে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে মানে নিজেদেরকে সমাজের মানে ওই নিজেদের মধ্যে যে পাওয়ার ডিফারেন্স থাকবে সেটার মাধ্যমেই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে প্লেটো মনে করেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্লেটো গুহার রূপক ধারণা বা অ্যালিগরি অফ কেভ। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধারণা, ন্যায় বিচারও সবচেয়ে ইম্পর্টেন্ট ধারণা ছিল। তো গুহার রূপক ধারণা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে এটা বলতে হয় যে কয়েকজনকে অন্ধকার গুহাতে বন্দি করে রাখা হবে, এটা প্লেটো মনে করেন, এবং তারা হবে শৃঙ্খলিত, এবং তারা যে ছায়া তাদের সামনে দেখবে সেটাকেই হচ্ছে সত্যি বলে মনে করবে, সেটাকে বাস্তব বলে মনে করবে। কিন্তু একজন বন্দী একদিন মুক্ত হয়ে গুহার বাইরে বেরিয়ে আসবে, এবং সে ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে যে সে গুহার ভিতরে যা দেখতো সেগুলো হচ্ছে বাস্তব জগতের প্রতিফলন এবং মানে ছায়া মাত্র। কিন্তু এর যে আসল সত্যি, এর যে চিরন্তন সত্যি বা আদর্শ রূপ, যেটা অন্টোলজির ক্ষেত্রে ডিসকাস করেছিলাম, এর যে আদর্শ রূপ সেটা বাইরে চিরন্তনই আছে। এবং সে যখন হচ্ছে ফিরে আসবে মানে তার বাকি সঙ্গীদের কাছে এবং এসে মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে বাইরের জিনিসগুলোই আসলে সত্যি, কিন্তু ভিতরের জিনিসগুলো মানে ছায়াগুলো হচ্ছে প্রতিবিম্ব মাত্র, সেইগুলো হচ্ছে তারা বিশ্বাস করবে না। তো এই ধারণা থেকে এটাই স্পষ্ট যে মানুষ অজ্ঞতায় থাকতে পছন্দ করে। যদি মডার্ন অ্যাপ্লিকেবিলিটির এটার কথা বলি তাহলে হচ্ছে অনেক মানুষই এমন আছে যারা হচ্ছে অন্ধকারের মধ্যে থাকতে মানে যারা কুসংস্কারের মধ্যে বেশি থাকতে পছন্দ করে। সেই ক্ষেত্রে যুক্তি দিয়ে কোনো কিছুকে বিচার না করে সেটাকে সত্যি বলে ভেবে নেয়। তো প্লেটোর এই যে ধারণা, এটা মানে এই যে গুহার রূপকের ধারণা, সেটা প্রাচীন যুগ থেকে এবং বর্তমান পর্যন্ত এটি খুব ইম্পর্টেন্ট একটি ধারণা। এবং তিনি যে গুহার রূপক ধারণায় কথা যেভাবে বর্ণনা করেন, এই যে অন্ধকার গুহা বলতে মানুষ মানে প্লেটো বুঝিয়েছেন যে কিছু মানুষ আছে যারা সারা জীবন কুসংস্কারের মধ্যেই থাকতে চায়, তারা পরিবর্তনটাকে আসলে মেনে নিতে চায় না। এই যে পরিবর্তন যেটা সবাই মানতে পারে না, যেটা সেই একজন যে পলায়নকারী ব্যক্তি সে মেনে নেয় এবং সেই আসলে সত্য
সত্যের সন্ধানী হয়, সত্যকে অনুসন্ধান করতে সচেষ্ট হয়, এটাই হচ্ছে গুহার রূপক ধারণা। প্লেটোর এই যে সবকটি তত্ত্ব, এগুলো সমালোচনার ঊর্ধ্বে নয়, অনেকেই অনেকভাবে সমালোচনা করেছেন, এবং প্রথম সমালোচনাটি হলো স্বৈরাচারী ধারণা বা অথরিটেরিয়ান কনসেপ্ট। প্লেটোর যে আদর্শ রাষ্ট্র এবং তার ধারণা, যেখানে দার্শনিক রাজারা শাসন করেন, তাকে অনেকে স্বৈরাচারী বলে সম্বোধন করেন, মানে সমালোচনা করেন, এবং এখানে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। মানে এই সমালোচনাকে স্বৈরতান্ত্রিক ধারণা, মানে একনায়কতান্ত্রিক বলা যেতে পারে, যেখানে সাধারণ মানুষের কোনো ভ্যালু নেই। তারপরেরটি হচ্ছে শিল্পকলা এবং সাহিত্যের সমালোচনা। প্লেটো কবি এবং শিল্পীদের যে আদর্শ, মানে রাষ্ট্র থেকে তো তারা বহিষ্কারের প্রস্তাব করেছিলেন, কারণ তিনি মনে করেন যে তারা আবেগকে উস্কে দেয়, মানে আবেগ মানে অ্যাপেটাইটকে উস্কে দেয়, এবং সত্য থেকে হচ্ছে দূরে সরিয়ে দেয়। এই সমালোচনাকে মানে মানে তিনি যেখানে হচ্ছে সায়েন্সকে বেশি গ্লোরিফাই করেছেন, সায়েন্স এবং রিজনকে যেখানে গ্লোরিফাই করেছেন, সেখানে এই যে লোকাল যে ন্যারেটিভ গুলো আছে, মানে শিল্পের কথা বলো, তাহলে সাহিত্যের কথা বলো, সেই জিনিসগুলোকে হচ্ছে একটু নেগলেক্টেড চোখে দেখেছেন, তাই অনেকেই এটিকে সমালোচনা করেন। থার্ড সমালোচনা হচ্ছে ক্লাস ডিভিশন, মানে শ্রেণী বিভাজন। প্লেটো সমাজের মানে যে 3টি শ্রেণী বিভাজন করেছিল এবং প্রত্যেকটি শ্রেণীর যে নির্দিষ্ট ভূমিকা নির্ধারিত ছিল, এই শ্রেণী বিভাজনকে অন্যায্য বলে মনে করেছিলেন অনেকে, এবং এটি অগণতান্ত্রিকও বলে মনে করেছেন। এবং তার পরের যে সমালোচনা, সেটি হচ্ছে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কহীনতা। তো প্লেটের যে এই কনসেপ্ট, এই যে কাল্পনিক তত্ত্ব, এটার দৈনন্দিন জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ সাধারণ মানুষ কিভাবে এই যে 3টি মানে ইন্ডিভিজুয়াল লেভেলের আত্মার এই যে 3টি রূপ, রিজন, স্পিরিট, অ্যাপেটাইট, এইগুলোকে কিভাবে আলাদা করবে, বা সামাজিক স্তরে কিভাবে কে আর্টিসান ক্লাস, কে সোলজার ক্লাস, বা কে ফিলোসফার ক্লাসের অন্তর্গত হবে, সেটিকে কিভাবে আলাদা করবে, বা এই যে পর্যায়, মানে এই যে শিক্ষার পর্যায়, যেটির মাধ্যমে একটা আদর্শ রাজা গড়ে উঠতে পারে, সেটাকে কিভাবে, মানে কোন মাপকাঠির ভিত্তিতে গড়ে তুলবে, সেটারই কোনো সুস্পষ্ট ধারণা প্লেটো দিতে পারেননি। তো এটা হচ্ছে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কহীন হিসেবে গড়ে তোলে। এবং পরের যে সমালোচনা, সেটি হচ্ছে কেন্দ্রীকরণ বা সেন্ট্রালিজম। প্লেটো ডিসেন্ট্রালাইজেশন বা গ্রাসরুট পার্টিসিপেশনকে তেমন ভাবে বিশ্বাস করেন না। তিনি কেন্দ্রীকরণের এমন একটি ধারণা দিয়েছেন, যেখানে যে আদর্শ মানে রাজা হবে, যে ফিলোসফার কিং হবে, সেই হচ্ছে সমস্ত কিছুর মূলে থাকবে, সেই সমাজকে নিয়ন্ত্রণ করবে, সেই সমাজের সবকিছু ভালো মন্দের বিচার করবে, যেখানে সাধারণ কোনো মানুষের মতামত গ্রাহ্য হবে না। এই যে কেন্দ্রীকরণের ধারণা, সেখানে মানে অনেকেই সমালোচনা করেছেন এই ক্ষেত্রে, যেখানে লোকাল যে লিডার্স, লোকাল যে মানুষের মতামত থাকতে পারে, মানে ছোটখাটো শ্রেণীর মধ্যেও যে হচ্ছে অন্য কোনো ধারণা জন্মাতে পারে, মানে তাদেরও কেন্দ্রের ধারণায় আসার ইচ্ছা থাকতে পারে, এই যে ধারণা অনেকেই সমালোচনা করে। প্লেটো তার যে এত সমালোচনা থাকার সত্ত্বেও, বা গ্রিসে তার দার্শনিক ধারণা উদ্ভূত হওয়া সত্ত্বেও, সমকালীন সমাজে তার প্রাসঙ্গিকতা ধরে রাখে। তো তার গুরুত্ব যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে প্রথম গুরুত্ব হচ্ছে শিক্ষাগত আদর্শ। এবং এই যে শিক্ষাগত আদর্শ, যেটি একটি গুণী ন্যায়পরায়ণ নাগরিক গড়ে তুলতে সচেষ্ট, শিক্ষা ভালো নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এবং আধুনিক শিক্ষা সংস্কারকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ দাবি রাখে। এবং প্রত্যেকটি জিনিস শিক্ষার ক্ষেত্রে প্লেটো যেভাবে শিক্ষার স্তরগুলিকে উত্থাপন করেছেন, এবং প্রত্যেকটি স্তরে যে যে শিক্ষার বিভাজনগুলো করেছেন, কোন স্তরে সঙ্গীত, কোন স্তরে ব্যায়াম, কোন স্তরে সামরিক বিদ্যা, কোন স্তরে দর্শন, তর্কশাস্ত্র, গণিত, প্রত্যেকটি স্তর মেপে প্লেটো যেভাবে হচ্ছে শিক্ষার যে প্রত্যেকটি বিষয় আছে, প্রত্যেকটি টপিক আছে, আলাদা আলাদা করে হচ্ছে সেই নির্দিষ্ট বয়স পর্যন্তই রেখেছে।
এটি হচ্ছে আধুনিক শিক্ষার সঙ্গে শিক্ষার সংস্কারকে হচ্ছে অনুপ্রাণিত করে। যদি পরের পয়েন্টে আসি, সেটি হচ্ছে রাজনৈতিক দর্শন। যদি প্লেটোর যে রাজনৈতিক দর্শন আছে সেটি আধুনিক আলোচনাকে উদ্দীপিত করে, কারণ প্লেটো যে রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন সেটি মূলত ভালো নেতৃত্বের উপর বেস করে গড়ে ওঠে। ভালো নেতৃত্ব এই অর্থে, কারণ প্লেটো যে দার্শনিক রাজার কথা উত্থাপন করেছেন, সেই যে দার্শনিক রাজা একজন ভালো নেতৃত্ব দানকারী হিসেবেই হচ্ছে, মানে তার যে ভালো লিডারশিপ আছে, সে যে ভালো সমাজ পরিচালনা করতে পারে, সে যোদ্ধাও হতে পারে, সে সঙ্গীতেও জ্ঞান রাখে, সে হচ্ছে সামরিক ক্ষেত্রেও জ্ঞান রাখে, সে দর্শন শাস্ত্রও জানে, সে তর্কও জানে। এই যে প্রত্যেকটি জিনিস, এবং সেগুলো নৈতিকতার ভিত্তি করে অবশ্যই, এবং এই যে প্রত্যেকটি জিনিস এই রাজনৈতিক জটিলতার বাইরে গিয়ে প্লেটো যে আদর্শ এবং ন্যায়পরায়ণতার কথা বলেছেন সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে নৈতিক বিবেচনা। নৈতিকতা হচ্ছে এমন একটি জিনিস যা সামাজিক দায়িত্ব পালন করার জন্য বা ব্যক্তির চরিত্র গঠনের জন্য ভালো এবং ন্যায়সঙ্গত জিনিস, মানে কোনো বিষয় পর্যালোচনা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দার্শনিক অনুসন্ধান। প্লেটোর সমস্ত ধারণা দার্শনিক অনুসন্ধানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এবং প্রত্যেকটি ধারণা তিনি তার যে আইডিয়ালিস্ট চিন্তাধারা, তিনি যে মানে প্রত্যেকটি মানুষের যে দর্শন ভাবনা, সেইগুলিকে হচ্ছে গভীরভাবে হচ্ছে প্রভাব ফেলেছে, এবং যুক্তি উপর ভিত্তি করে প্রত্যেকটি জিনিস যে গড়ে উঠতে পারে সেই যে ধারণা প্লেটো দিয়েছেন, এবং সমাজে যে জটিল সমস্যাগুলো আছে সেগুলোকে কিভাবে সচেতন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, এবং সেটি যুক্তিসম্মত হতে হবে, সেই মানে সেইভাবে যে সমাধান করা যেতে পারে সেগুলোর উপরে একটা প্রাসঙ্গিক ধারণা দিয়েছেন।